তো ঠিক আছে, আমরা শুরু করছি। আমাদের প্রশ্নটা হলো 3.7 এর 11.1। প্রশ্নটা হলো 1, 2 বিন্দু এবং মূল বিন্দু এই রেখাটা একই পাশে না বিপরীত পাশে অবস্থান করে সেটা আমরা যাচাই করব। অর্থাৎ 1, 2 এবং মূল বিন্দু সরাসরি বলা আছে যে দেখা যায় তারা বিপরীত পাশে অবস্থান করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে একই পাশে অবস্থান করতে পারে। তাহলে এটা আমরা চেক করব কিভাবে? অথবা মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু দেওয়া থাকতে পারে। তো এটা চেক করবো আমরা এই বিন্দুটা ওই রেখার উপর বসাবো, বসে দেখবো তার মানটা পজিটিভ না নেগেটিভ, শূন্যের চেয়ে বড় না শূন্যের চেয়ে ছোট, এটা আমরা রাখবো। দুইটা বিন্দুর ক্ষেত্রে যদি সেম সাইন আসে, অর্থাৎ মানটা যদি সেম আসে, তাহলে একই পাশে অবস্থান করবে। আর যদি একটা পজিটিভ আসে, মানে এখানে ওই রেখার যে বাম যে অংশটুকু সেটাতে বসে যদি আমরা একটা পজিটিভ আসে একটা নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা বলবো রেখাটার দুই পাশে অবস্থান করে। তাহলে আমরা কি করব? যে প্রদত্ত রেখাটা দেওয়া আছে, ধরো এটা হলো প্রদত্ত রেখা, এটা হলো প্রদত্ত রেখা। আমরা এখান থেকে যদি শুরু করি, প্রদত্ত রেখা, প্রদত্ত রেখার বাম পাশে আমরা 1 নং এর বাম পাশে 1, 2 আমরা যে বিন্দুটা, এই বিন্দুটা বসিয়ে পাবো। অর্থাৎ x এর মূল্য তো 1, বিন্দুটি বসিয়ে পাই। তাহলে আমরা বাম পক্ষটা কি পাবো? দেখো এখানে 2 × 1 আর 3 × 2 -4। তো এটা কি আসতেছে? 2 + 6 - 4 সমান থাকতেছে হলো টোটাল 8 থেকে 4 গেলে 4। তাহলে 4টা কি শূন্যের চেয়ে বড়। তাহলে আমরা 1, 2 বিন্দুটা বসিয়ে পাইলাম যে তার বাম পক্ষটা কি শূন্যের চেয়ে, ঠিক আছে কিনা? এবং আমরা আবার আমরা কি করব? আবার 0, 0 বিন্দুটা বসাবো। আবার 0, 0 বিন্দুটি 1 নং এর বাম পাশে বসিয়ে পাই। তো এখানে বাম পাশে যদি বসাই, তাহলে আমরা 0 বসালে 2 × 0 3 × 0 -4। তাহলে এটার মান আসছে কত? 0 + 0 -4, আলটিমেটলি পাচ্ছি হলো -4। তাহলে -4টা কি শূন্যের চেয়ে ছোট। তাহলে আমাদের দাঁড়ালো কি, একটু খেয়াল করো। আমরা 1, 2 বসায় পাইলাম আমরা মানটা কি শূন্যের চেয়ে বড়, আর 0, 0 বসায় পাইলাম আমরা -4 শূন্যের চেয়ে ছোট। তাহলে দুইটার চিহ্ন ডিফারেন্ট, মানে একটা হলো গ্রেটার দেন আর একটা লেস দেন। যদি এরকম কেস অ্যারাইজ হয়, যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে বিন্দু দুইটা বিপরীত পাশে, ওই রেখাটা বিপরীত পাশে অবস্থান করে। আর দুইটা যদি সেম হইতো, ওইটা গ্রেটার দেন 0 ওইটা গ্রেটার দেন 0, অথবা এটা লেস দেন 0 এটা লেস দেন 0, সেক্ষেত্রে বলতাম আমরা বিন্দু দুইটা একই পাশে অবস্থান করে। তাহলে যেহেতু দুইটা বিপরীত, মানে দুইটার চিহ্নটা কি ডিফারেন্ট, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং আমরা লিখবো প্রদত্ত বিন্দু দুটি 1 নং রেখার কি 1 নং রেখার বিপরীত পাশে। হ্যাঁ, বিপরীত পাশে। তাহলে আমরা জাস্ট লাস্ট লাইনটা এটা লিখবো। সুতরাং প্রদত্ত বিন্দু দুটি 1 নং রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। এটা এখন যদি বলা হতো যে সে একই পাশে অবস্থান করে কিনা সেটা চেক করবো। যদি বিন্দু দুটা, যদি আমরা চিহ্ন দুটা একই আসে, তখন আমরা বলবো একই পাশে অবস্থান করে। যেমন 11.2 যে ইকুয়েশনটা করা আছে, দেখো 3, 2 এবং 7, 3 বিন্দু দুটি এই রেখার একটা রেখা দেওয়া আছে, একই পাশে অথবা বিপরীত পাশে অবস্থান কিনা নির্ণয় করো। তাহলে এটা আমরা পারবো না। এখন দুটা বিন্দু দেওয়া আছে, বলছে যে এরা একটা রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থান করে, সেটা যাচাই করো। এটা কি পারবো আমরা? দুইটা বিন্দু একটা রেখার একই পাশে না বিপরীত পাশে আছে, সেটা আমরা কিভাবে যাচাই করব? বলো তো, কে বলবো?
হলো যদি সমান হয় তাহলে একই পাশে অবস্থিত। দুইটা আবার একটু বলো জয়ী। নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়। শোনো, এই ফাহমিদা বলো তো, দুইটা বিন্দু একটা রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত, সেটা আমরা চেক করব কিভাবে? কিভাবে? যদি এটা যদি সমান হয়, ধরো নেটটা জয় একটু বন্ধ রাখো। মাত্র মনে নেট মানে সাইন যদি সমান হয় রাইট, তাহলে আমরা বিন্দুটা ওই রেখাটার বাম পাশে বসাবো। এটা খেয়াল করবো, ডান পাশে কিন্তু 0 রাখবো। ওই বিন্দুটা রেখাটার বাম পাশে বসাবো। বসাইয়া যে মানটা পাবো সেটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা আইডেন্টিফাই করবো। দুইটাই যদি সেম চিহ্ন হয় তাহলে একই পাশে অবস্থান করবে, আর দুইটা যদি বিপরীত চিহ্ন হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আমরা রেখাটার বাম পাশে কিন্তু বসাবো। এটা খেয়াল করতে হবে। রেখাটার বাম পাশে যদি ডান পাশে কোনো ওই কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে এসে আমরা বাম পাশে বসাবো, বসানোর পরে এটার চিহ্নটা যদি দুটাই ধনাত্মক হয় অথবা দুটাই ঋণাত্মক হয় তাহলে বলবো আমরা একই পাশে অবস্থান করি, আর দুইটা যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমরা বলবো এরা বিপরীত দিকে অবস্থান করে। তো এটা দিয়ে আমরা একটা বিন্দু এটা ইয়ে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে মূলত আমি যে বিষয়টা আজকে আলাপ করব, আমরা ওই যে শুরুতে আমরা বলছিলাম যে আমরা আজকে আমরা ক্রিয়েটিভ কোয়েশন নিয়ে আলাপ করব। যেহেতু আমরা সরলরেখা প্রায় শেষ, যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা দেখবো এরপরে। আমরা আজকে সিকিউ অর্থাৎ আমরা যে সরলরেখার যে কয়েকটা অধ্যায় পড়লাম 1 থেকে 7 পর্যন্ত, 3.1 থেকে 7, তো এখান থেকে আমাদের ক্রিয়েটিভ কোয়েশন গুলো কিরকম থাকে। আমাদের পরীক্ষায় কিন্তু আমরা যেভাবে এক্সারসাইজ দেওয়া আছে সেভাবে কিন্তু পরীক্ষা থাকে না, সরাসরি এরকম থাকে না। এটা আগে থাকতো, তোমাদের ক্রিয়েটিভ হওয়ার আগে এরকম কোয়েশন থাকতো, সরাসরি থাকতো। এই জন্য দেখো বোর্ড উল্লেখ করা আছে বই। কিন্তু এখন প্রশ্নগুলা একটা উদ্দীপক দেওয়া থাকে, তার সাথে 3টা অংশ থাকে, সেভাবে ইয়ে করা হয়। তাহলে আমরা এই যে ক্রিয়েটিভ কোয়েশন কিভাবে আমরা মানে সরলরেখার উপরে থাকে এরকম আমি কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে আলাপ করব। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই, আমরা আমাদের আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা সিকিউ আমরা আজকে কিছু সিকিউ নিয়ে আলাপ করব। আমরা প্রথম থেকে যে সূত্রগুলো আমরা পড়ে আসছি সেগুলো আমাদের কাজে লাগবে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটা প্রশ্ন নিলাম প্রথম। হ্যাঁ, প্রশ্নটা আগে আমরা দেখি একটু। এখানে একটা চিত্র দেওয়া আছে, বুঝে যাচ্ছে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এ এবং বি দুইটা বিন্দু দেওয়া আছে। এই একটা রেখার সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এই রেখাটা সমীকরণ দেওয়া আছে, এটা হলো মূল বিন্দু। এটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে কি কি তথ্য দেওয়া আছে। প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রথমটা ক যে অংশটা সেটা বলছে -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পোলার এবং এই বিন্দুটা আসলে কি স্থানাঙ্ক? এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক। ঠিক আছে, যেহেতু কার্টেসিয়ান তাহলে এটাকে নিতে হবে পোলারে। তাহলে পোলার এবং কার্টেসিয়ানের মাঝে আমরা সম্পর্ক পড়ছি, সম্পর্কটা ব্যবহার করে আমরা এটা নিতে পারবো। মনে আছে কি পোলার এবং কার্টেসিয়ানের মাঝে সম্পর্ক? স্যার প্রথম স্যার হইলো ওই যে মানে একটা স্যার ধরেন r = √x² + y², তারপর স্যার এটা কততম ওই যে কততম বিন্দুতে অবস্থিত স্যার, কত চতুর্থ ভাগে অবস্থিত। হ্যাঁ, জি স্যার। এখানে আমাদের সূত্রটা হলো r = √x² + y²। এটা আর থিটা এখানে থিটাটা ডিপেন্ড করবে যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয় তাহলে tan ইনভার্স y/x, কোঅর্ডিনেট। আর যদি অন্য কোঅর্ডিনেট হয় থার্ড তাহলে কোঅর্ডিনেট স্যার আমাদের এটা দেখতে হবে। তাহলে এটা চতুর্ভাগে আছে, সেই ক্ষেত্রে সূত্রটা এখানে সম্ভবত পাই প্লাস হবে নাকি? জি স্যার। এটার একটা আমাদের ইয়া পড়ছিলাম, এটা চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগ যদি হয় তাহলে এখানে খেয়াল করতে হবে চতুর্থ চতুর্ভাগ হলে 1 2 3, না এখানে ইয়া হবে স্যার এটা 3 নাম্বার না স্যার, তৃতীয় চতুর্থ ভাগে না। 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে, চতুর্থ না। আমার এখানে তো দুইটাই মাইনাস হলে তো এই চতুর্ভাগে, তাহলে এখানে হলো পাই প্লাস সামথিং।
তাহলে এখানে আমাদের সূত্রটা হবে থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা এটা করতে পারবো। আমার কি বোর্ড দেখা যাচ্ছে নাকি? আমি বোর্ডটা একটু দেখো। আমাদের সূত্রটা ছিল আর ইকুয়াল টু, অর্থাৎ আর থিটা হলো পোলার স্থানাঙ্ক, আর যদি এক্স ওয়াই যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক হয় তাহলে এটার সাথে সম্পর্কটা হলো বা আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্সটা হলো পোলার স্থানাঙ্ক, সরি কার্টেসিয়ান স্থানাঙ্কের বুঝ, ওয়াইটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্কের কোটি, ওই যে ওইটা। আর থিটা সমান এখানে পাই হবে না 2 পাই হবে 3 পাই হবে, ডিপেন্ড করবে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে। এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে তাহলে দেখো তৃতীয় চতুর্ভাগ মানে এটা পাই থাকবে না যদি প্রথম চতুর্ভাগে থাকে, তৃতীয়। তো ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে প্রশ্নটাকে শুধু বলছে এখানে এক্স অক্ষের কর্তিত অংশ বা এক্স অক্ষের খণ্ডিত অংশ কত সেটা বের করার জন্য। তো এই জন্য আমরা এটাকে আমরা এই আকারে নিলাম, নিয়ে আমরা এক্স অক্ষের কর্তিত অংশটা আমরা বের করলাম। যদি ওয়াই অক্ষের কর্তিত অংশ বলতো তাহলে আমরা ওয়াই অক্ষের কর্তিত অংশ হবে এটা বের করতে পারবো। যদি 7/3 এই প্রশ্নটা যদি এভাবে থাকতো যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বের করো, সেক্ষেত্রে আমরা এটা এবং এই বিন্দুটা বের করে এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করতাম। এটা কি করতাম, ওই যে ভুজ দুইটার অন্তর এর বর্গ যোগ কোটি দুইটার অন্তর এর বর্গ পুরাটার বর্গমূল, সেটা দিয়ে যেটা আসতো সেটা হতো অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রশ্নটা প্রশ্ন অনুসারে আমরা যেটা চাই সেটা ধরে আমাদের অ্যান্সারটা করতে হবে। তাহলে প্রথম অংশটা আমাদের গেল, আমরা দ্বিতীয় অংশটাতে আসি। তাহলে এই রেখাটা দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশ এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখানে আরেকটা অংশ দেখো যে ওডি লম্ব এবি, এই যে ওডি রেখাটা এবির উপর লম্ব, ফলে ওডি রেখার সমীকরণ নির্ণয় করো। এখানে দেখো সরাসরি ওই যে ভাষায় বলে না, চিত্রের মাধ্যমে বলা আছে। এটা ভাষায় বলতে পারতো যে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, মূলবিন্দু থেকে এটা ইয়ে করতে পারো। এখানে সরাসরি দেওয়া আছে। তাহলে এ বিন্দু জানি, আমরা ডি বিন্দু জানি, তাহলে এবি রেখার সমীকরণ আমরা দেখো খেয়াল করো, এটা আমরা কিভাবে বের করবো। এ বিন্দু জানি, বি বিন্দু জানি, তাহলে এবি রেখার সমীকরণ, দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণ আমরা পারবো না? দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ সূত্রটা কি কেউ একজন একটু বলো তো দেখি। দাঁড়াও আমি চেষ্টা করি, রাইদা বলো তো, দুইটা বিন্দুর সংযোজক রেখার সমীকরণ, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয় আর একটা যদি x2 y2 হয়, তাহলে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণের সূত্রটা কি? ভাইয়া আসো কি তুমি? সঞ্জিনা বলো। Sir, x minus x1 by x1 minus x2 equal y minus y1 by y1 minus y2. x1 minus x2. Good. x2 equal y1 by y1 minus y2. এটা হলো তোমার দুইটা বিন্দুর, অর্থাৎ একটা বিন্দু যদি x1 y1 হয় আর একটা বিন্দু যদি x2 y2 হয়, তাহলে দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ এটা আমরা পাবো। তাহলে এটা যদি পারি তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের হয়ে গেছে, খেয়াল করো। তাহলে প্রথমে আমরা কি করব, ওই যে এবি রেখার, যেহেতু এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে, তাহলে এবি রেখার সমীকরণ আমরা বের করতে পারবো। তারপরে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা বের করতে পারবো। লম্ব রেখার সমীকরণ কি হবে, যে সমীকরণটা আমরা পাবো, ওই যে এক্স এবং ওয়াই এর সহগ দুইটা পরিবর্তন হবে, মাঝখানে মাইনাস হবে, তারপরে প্লাস কে দিতে হবে। লম্ব রেখার সমীকরণ পাবো আমরা, এবং ওই লম্বটা কি যায়, ও বিন্দু দিয়ে যায়। তো ওটা কি, মূল বিন্দু। তাহলে আমরা ওই লম্বের সমীকরণে আমরা যদি x এর মান 0 y এর মান 0 বসাই, তাহলে আমরা ওই যে কনস্ট্যান্ট যে টার্মটা লম্ব রেখাতে আমরা যে ধ্রুবপদটা আমরা ব্যবহার করব কে, সেটার মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে হয়ে গেল আমাদের কাজ। বুঝা গেছে এটা? প্রথমে কি করব, আমরা এবি সরলরেখার সমীকরণ বের করব, তারপর বলবো এবি এর উপর লম্ব রেখার সমীকরণ আমরা বের করব। প্রত্যয় বুঝা যাচ্ছে? প্রত্যয় জি স্যার। ঠিক ক্লিয়ার এটা? জি স্যার। প্রথমে এবি রেখার সমীকরণ বের করব, তাহলে এবির উপর লম্ব রেখার সমীকরণ বের করব, বলবো যেহেতু এটা মূলবিন্দুতে যায় তাহলে মূলবিন্দুটা আমরা বসাবো এখানে, বসাই কে এর মানটা বের করব, বসাই আমরা ওই যে লম্ব রেখার যে সমীকরণটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা ওডি রেখার সমীকরণটা পাবো। ওকে, এর পরের অংশটা দেখো একটু। পরের অংশটা বলছে ও এ বি, ও এ আর বি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান 11/26 এবি স্কয়ার। এবি কোনটা, ওই যে এটা। তাহলে এবি তো আসলে এখানে একটা, যদি এখানে এবি দেওয়া আছে, কিন্তু আমরা এবি স্কয়ারটা আমরা বের করতে পারবো, কারণ দুইটার দূরত্বের বর্গ। অর্থাৎ এবি স্কয়ার মানে কি, ওই যে 6 - 4 6 - 2 হোল স্কয়ার আর 2 - 8 হোল স্কয়ার, এটা করলে আমরা যেটা পাবো এবির একটা মান পাবো।
পাবো না? এটা এবিটা আমরা আলাদা বের করে ফেলতে পারবো। আলটিমেটলি আসলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো, ঠিক আছে? আর এবির মানটা তো আমাদের এখান থেকে বের করতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে কোনো একটা ফরম্যাট আমরা ইউজ করতে পারি। যে এটা হলো ওই যে আমরা নির্ণয় করছি, আমরা এটা বের করতে পারবো না ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, জানা আছে না? ও বিন্দু কি, এই যে এটা হলো মূল বিন্দু, এটা আমরা এটা হলো মূল বিন্দু, মূল বিন্দু এটা। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে তার ক্ষেত্রফল বের করতে তো অসুবিধা হওয়ার কথা না। আমরা যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করলে হয় ওই যে নির্ণায়কের মাধ্যমে, অথবা আমরা বিন্দুগুলো বসায় বসায় যেভাবে করছি সেভাবে যে কোনো একটা একভাবে করলে হবে। তো আমরা ক্ষেত্রফলটা বের করবো, আর এখানেও এবির মানটা বের করতে হবে। করে ওইটাকে এবির মাধ্যমে, ধরো এবির মান পাইলাম মনে করো 10 বা 20 বা যাই হলো এবি স্কোয়ারের মান, তাহলে ওইটার পরিবর্তে আমরা এবি স্কোয়ারটা বসাবো। এটা আমরা যাই প্রবলেমটা একটু দেখি, আমি আর বোর্ডে যাচ্ছি না যেহেতু বিষয়টা আমাদের ক্লিয়ার। জাস্ট স্ক্রিনটা দেখো, প্রবলেমটা এখানে করা আছে। প্রথমটা হলো আমাদের এটা, এখানে দাগ হবে না, এই দাগটা হবে না, এটা ভুল। তাহলে এটা এখান থেকে আমরা এক্স অক্ষতে কি গুণাংশ কাটে সেটা আমরা পেয়ে গেলাম। এক্স অক্ষতে কাটে হলো এটা হলো 7/2, এটা আমরা পেয়ে গেলাম। এক্স অক্ষের খণ্ডিতাংশ বা কর্তৃতাংশ দুটোই বলা হয়, কর্তৃতাংশ অথবা খণ্ডিতাংশ। ওয়াই অক্ষের যদি বলতো তাহলে আমরা বলতাম হলো 7/3। এরকম কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ বের করতে হলে আমাদের x/a y/b এই আকারে আমাদের সমীকরণটা নিতে হবে, এটা খেয়াল করতে হবে। এবার দ্বিতীয় অংশটাতে আসি আমরা। দ্বিতীয় অংশটা বলছে ওই যে আমরা এবি রেখাটা হলো এই দুইটা বিন্দুগামী যায়, তাহলে এই এবি রেখার সমীকরণ, এই বিন্দুগামী অর্থাৎ এ এবং বি দুইটা বিন্দুকে সংযুক্ত রেখার সমীকরণ তুমি এইভাবে লিখতে পারো, x - x1 x1 - x2 y - y y - y2। এটাকে ধরে আমরা সমীকরণটা আমরা বের করলাম লাস্টে, ধরো এটা পাইলাম আমরা, ঠিক আছে? এখানে মাঝে একটা এক্সট্রা দাগ আসছে, এটা আসবে না, ঠিক আছে? তাহলে এখন এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে, এটা আমাকে একজন হেল্প করো। আমি তারাও জিজ্ঞাসা করে কাউকে যে 2x + 3y 3x + 2y - 22 এর মানে লম্ব রেখার সমীকরণ, এটা আমরা যাচ্ছি। এটা বলো হলো তামান্না, বলো পারছে না। এর লম্ব রেখার সমীকরণটা কি হবে? আমরা তো এর লম্ব রেখার সমীকরণ বের করবো যেটা ও বিন্দু দিয়ে যায়। তাহলে 3x + 2y এর লম্ব রেখার সমীকরণ তামান্না কি হবে? একটা সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়? আমরা সূত্রটা কি আমাদের এখানে আসলে তোমার 3x + 2y - 22 = 0। এর উপর লম্ব, ফারজানা শুনতে পাচ্ছ? জি স্যার। এর লম্ব রেখার সমীকরণ কি হবে? এটার সহগ এটাতে আসবে 2x, আর এটার সহগ এটা যাবে 3y -3y + k = 0 স্যার। k = 0। তাহলে এত এর লম্ব রেখার সমীকরণ। এরপর স্যার 0 0 বিন্দুগামী স্যার। এটা 0 0 বিন্দু দিয়ে যায়, তাহলে x এর মান 0 y এর মান 0 বসালে k এর মান পাচ্ছি হলো, k এর মানও 0 পাচ্ছে নাকি 0। তাহলে যেটা আসে সেটা আসবে। আমরা দেখি একটা আসলে কি ঘটে এটা। তাহলে আমরা এর উপর লম্ব রেখার সমীকরণ যেটা মূল বিন্দু দিয়ে যায় সেটা আমরা বের করব, কারণ এটা যেহেতু মূল বিন্দু দিয়ে যায় এখানে আসলে ধ্রুবক থাকবে না। তাহলে আমরা এবি রেখার উপর লম্ব ওডি রেখার সমীকরণ কি হবে? ওই যে 2x - 3y + k = 0, যেটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে মূল বিন্দুটা যদি আমরা এখানে বসাই তাহলে k এর মানটা পাচ্ছি 0। অর্থাৎ নির্ণয় সরলরেখার সমীকরণ অথবা ওডি রেখার সমীকরণটা হবে ওই যে k এর মানটা 0 বসাইলাম, 0 বসালে 2x - 3y = 0। তাহলে ওডি রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এটা কি বুঝতে অসুবিধা আছে কারণ? না। ওকে, তৃতীয় অংশটাতে আমরা আসি। তিনটা বিন্দু, একটা হলো 0 0, একটা হলো 6 2, একটা হলো 2 8 1 1 1। আমরা নির্ণায়কের সূত্রটা এখানে ইউজ করছি। তুমি যদি চাও অন্য সূত্রটা ব্যবহার করতে পারো, আমরা যে তিনটা ফর্ম দেখছিলাম যে কোনো একটা ব্যবহার করলে হবে। তো নির্ণায়কের সূত্রটা ব্যবহার করার সুবিধাটা কি দেখো, যেহেতু একটা 0 আছে সুতরাং এই যে 1 এর কোফ্যাক্টর নিয়ে আমরা যেটা পাবো সরাসরি আমরা এটা বের করতে হবে, এই দুইটা নিতে হবে না। 1 এর কোফ্যাক্টর নিলে এই কলামটা বাদ যাবে, এটা বাদ যাবে, শুধু এই চারটা থাকবে। তো এই চারটা থাকলে 6 8 48 - 4, তাহলে হাফ 48 - 4 মানে হলো 44, 44 অর্ধেক 22। দেখো এটা মুখে মুখে বের করতে পারছি আমরা, আলটিমেটলি এটার মান হবে 22 বর্গ একক, ঠিক আছে? ওই যে 1 এর কোফ্যাক্টর নিলাম, এগুলো নিতে হবে না, যেহেতু এগুলা 0 এর সাথে গুণ করলে 0 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম এটা। এখন এটাকে লিখতে হবে ওই যে 11 বাই কত যেন বাই এবি স্কয়ার, এই কয়টা প্যাটার্নে নিতে হবে। তাহলে আমরা এবিটা আবার কি বের করতে হবে, এবি স্কয়ারটা। তাহলে এবি স্কয়ারটা যদি আমরা বের করি যে এবি স্কয়ার, এখানে যেহেতু স্কয়ার আছে এখানে বর্গ দেওয়া হলো না, যদি স্কয়ার না থাকতো বর্গমূল দিতাম।
তাহলে এবি স্কোয়ার সমান আমরা ওই যে ভুজ দুইটার অন্তর্বর্গ কোটি দুইটার অন্তর্বর্গ, এটা হলো 52 পাইলাম। এখন আমাদের ওই সম্পর্কটা দেখাতে হবে। সম্পর্কটা কি, যে ওএবি বাই এবি স্কোয়ার। তো ওএবি পাইলাম হলো আমরা আমাদের ত্রিভুজের ক্ষেত্রে হলো 22 আর এবি স্কোয়ার সমান হলো 52। তাহলে এটাকে দেখো, এটা একটু আমরা যদি একটু ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে 11 আর এখানে থাকতেছে 26। তাহলে এটার মান হলো এটা, তার মানে ওএবি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান 11/26 এবি স্কোয়ার। সিম্পলি আমরা এটা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন করে দেয়, তৈরি করে দেয়। এটা কিন্তু হুবহু তোমরা দেখবে প্রশ্নগুলো নিয়মটা ঠিক থাকে, ইয়াটা ঠিক থাকে, যে সূত্রগুলো আমরা ব্যবহার করব সেটা ঠিক থাকবে, কিন্তু প্রশ্নগুলো তৈরি করা থাকবে, নতুন নতুন প্রশ্ন দিবে। নতুন দেখেই যে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, মানে মাথা আপসেট করার দরকার নেই। প্রশ্নটা খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে যদি প্রশ্নটা পড়ো, দেখবে তোমার সলিউশন অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, ওই এভাবে আমাদের করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নটা গেল, এটাতে তো কারো আপত্তি নাই, সহজ না এটা নাকি? জি স্যার। সিম্পলি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, আর যেহেতু এবি স্কোয়ার আছে, কেউ কেউ এবি স্কোয়ারটা দেখে বা এটা কোথা থেকে আসলো, একটু প্রশ্নতেই এ এবং বিভিন্ন দেওয়া আছে, তাহলে এবি স্কোয়ারটা তো আমরা বের করতে পারবো। একটু প্রশ্নটা আমাদের ভালোভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রবলেম সলভটা ওই হাফ ডান হয়ে যায়। প্রশ্নটা বোঝা মানে হলো হাফ ডান বলা থাকে, যে প্রবলেম সলভিং এর অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। এটা দেখো তো একটু, একজন পড়ো একটু, কাকে দিতাম, এই ফাহমিদাই পড়ো না, পড়বা ফাহমিদা, পড়ো দেখি কি আছে প্রশ্ন, বলো প্রশ্নটা পড়ো। চিত্রের মধ্যে বি এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক এবং মূলবিন্দু দেওয়া আছে। ক, উদ্দীপকে উল্লেখিত এবি রেখার ডাল নির্ণয় করো। খ, এবি রেখার সমান্তরাল এবং 2 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ঘ, এবি রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু এবং মূল বিন্দুর সংযোজক সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। গুড। এখানে দেখো, এখানে প্রথম অংশটা কিন্তু উদ্দীপকের সাথে সম্পৃক্ত। আমরা একটু আগে বলছিলাম যে প্রথমটা থাকতে পারে উদ্দীপকের সাথে রিলেটেড, নাও থাকতে পারে। এই প্রশ্নটা কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড। কি বলা আছে, যে উদ্দীপক উল্লেখিত এবি রেখার ডাল বের করো। তাহলে এবি রেখা কোনটা, ওই যে এ আর বি দেওয়া আছে, এই রেখার ডাল। এটা একটু তোকের বলো তো, এই দুইটা বিন্দুর সঙ্গে রেখার ডালের যে সূত্রটা, এটা আমরা কিভাবে বের করবো? স্যার এটা স্যার ওই যে স্যার 5 - 0 এরপর হইব স্যার যে বাই 0 - 12 স্যার। আচ্ছা, আমাদের রেকর্ডিং হচ্ছে না। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আবার বলো তোকে, আমি একটু খেয়াল করে নিই। আমরা কি হবে, আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখার ডাল কি হবে? সেখানে স্যার 5 - 0 বাই 12 - 0 স্যার। y - y1 x - x1। ঠিক আছে, জি স্যার। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সরাসরি এবি রেখার ডালটা, জাস্ট 1 মিনিট সময় লাগবে না, আরো কম সময় লাগবে, এটা আমরা বের করে নিলাম। তারপরে এই প্রশ্নটা তো আমরা একটু আগে প্রথম প্রশ্নটা করে আসছি, ওখানে বলা ছিল ওই 4 একক দূরবর্তী, তাই না? সেম তো প্রশ্নটা ছিল, কিন্তু এখানে রেখাটা দেওয়া ছিল, এখানে রেখাটা বের করতে হবে। এবি রেখার সমান্তরাল, তার মানে এই রেখার সমান্তরাল, তাহলে এই রেখাটা আগে সমীকরণটা আমাদের বের করতে হবে নাকি? আচ্ছা, এটা একটু সৃষ্টি বলো তো, এটা আমরা কিভাবে করবো, তুমি একটু বলো। আমি তো বলছি এতক্ষণ, আমার কথা সবার ভালো নাও লাগতে পারে, তোমাদের নিজেদের কথা বুঝতে সুবিধা হবে। সৃষ্টি বলো তো একটু, এটা আমরা কিভাবে সলভ করবো, প্রক্রিয়াটা বলো। x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 দ্বারা সমীকরণ তৈরি করব। তারপর সমান্তরাল রেখার সমীকরণ তৈরি করব। তারপর মধ্যবর্তী দূরত্ব বার করব। হ্যাঁ, তো আমরা রেখাটার সমীকরণ আমরা বিভিন্নভাবে বের করতে পারি। ও বলতেছে যে আমরা এটাকে x বাই a, কারণ এই অংশটা হলো 12 আর এই অংশটা হলো 5, তাহলে x বাই 12 y বাই 5 ইকুয়াল টু 1, এটা ধরে আমরা করতে পারি, যেহেতু এ বিন্দু দেওয়া আছে। অথবা তুমি এই দুইটা বিন্দুর সংযোগ রেখা সমীকরণ আমরা যেভাবে পড়ছি একটু আগে, যে ফাহমিদা আমাদের বললো x - x1 x1 - x2 y - y, এটা ধরো আমরা এবি রেখা সমীকরণটা বের করতে পারি। এটা এখান থেকে সরাসরি আমরা কিভাবে বের করতে, ধরো এই অংশটা কত, এখান থেকে এতটুকু হলো 12, এই অংশটা 12 না, তাহলে x অক্ষের কর্তৃক 12 আর y অক্ষের কর্তৃক 5, তাহলে আমরা সরাসরি আমরা লিখতে পারি রেখাটার সমীকরণ কি হলো, x বাই 12 প্লাস যেটা সৃষ্টি বললো এটা আর y বাই কত 5 ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা করে, এটাকে আমরা নিচের লবটাকে সরাইয়া আমরা এবি রেখাটার সমীকরণটাকে আমরা একটু ওই এক লাইনে নিয়ে আসলাম।
লবহরটাকে অর্থাৎ 5 এবং 12 লসাগু ধরো 60 দিয়ে গুণ করে দিলাম, অথবা যেভাবে করি আমরা এটাকে নিয়ে আসলাম। তারপর এটা সমান্তরাল সরলরেখা সমীকরণটা আমরা বের করব, এবং সমান্তরাল সরলরেখা এবং এবি রেখা যেটা আমরা পাবো তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 2। তাহলে ওইখান থেকে আমরা কে এর মানটা বের করবো। ঠিক আগে আমরা এটা করছি কিন্তু। তো এই রেখাটার সমীকরণ আমরা সৃষ্টি যেটা বললো সেটা বললো ওই যে এটা ভাবে তুমি চাইলে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ দিয়ে বের করতে হবে, যেভাবে খুশি সেটা ইউজ করে আমরা এটা রেখাটার সমীকরণ বের করতে হবে, তারপরে সমান্তরাল, তারপরে ওই এই শর্তটা ধরে আমাদের বের করবো। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চনটা দেখো। 3 নম্বরটা, এবি রেখাংশের সমত্রিকোণক, তার মানে এটাকে সমান 3 ভাগে ভাগ করে, ধরো এটা একটা বিন্দু আর ধরো আরেকটা বিন্দু হলো এটা, ধরো এবি কে সমান 3 ভাগে ভাগ করে, তো এরকম পাবো বিন্দু দুইটা, পাবো হলো দুইটা। ধরো একটা ধরলাম আমরা এটা সি আর একটা ধরলাম ডি, এই বিন্দু। আমি এটা বুঝছি না স্যার। কোনটা? ওই 3 নাম্বারটা স্যার। 3 নাম্বারটা পড়তেছি, 3 নাম্বারটা আমরা শেষ করিনি। 3 নাম্বারটা হলো, দাঁড়াও আমি ইরেজার দিয়ে এটাকে মুছে দিই। তিন নাম্বারটা তোমার একটু খেয়াল করো। এবি রেখাংশের সমদ্বিখণ্ডক, এই যে এবি যে রেখাংশ, এই যে এ আর বি, এটাকে সমান 3 ভাগে সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে এটাকে সমান 3 ভাগে ভাগ করে এরকম বিন্দু আমরা কয়টা পাবো? এটাকে 3টা খণ্ড করতে হলে 2টা বিন্দু পাবো। ধরো এ বি এর এটাকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে 2 জায়গায় কাটতে হবে নাকি? দুইটা জায়গা যে কাটতে হবে, এটা এক একটা বলে, কারণ এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, 3টা অংশ। তিনটা অংশ যাতে সমান হয়, তাহলে এরকম বিন্দু পাবো আমরা কয়টা? 2টা। তাহলে এই সমত্রিখণ্ডক বিন্দু, যদিও বলা আছে সমত্রিখণ্ডক মানে 3টা অংশে বিভক্ত করে, তাহলে এরকম বিন্দু পাবো, কিন্তু আমরা 3টা না, বিন্দু পাবো কয়টা? 2টা। প্রান্ত বিন্দু 2টা তো দেওয়াই আছে, ঠিক আছে, আর পাবো আমরা 2টা বিন্দু পাবো। তাহলে এই বিন্দু 2টা আমাদের বের করতে হবে, রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু আমাদের বের করতে হবে, এবং মূল বিন্দুর সংযোজক সরলরেখা দ্বয়ের সমীকরণ, অর্থাৎ ওই যে মূল বিন্দুর সাথে এই জিনিসটা একটু খেয়াল করো, না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে সমদ্বিখণ্ডক বিন্দু পাবো কয়টা আমরা? 2টা। বলছে মূল বিন্দুর সাথে এই যে এই রেখার সাথে এটার যে সংযোগ, আমি আর এই রেখার সাথে ওই যে সি এর সাথে এটার যে সংযোগ, অর্থাৎ এই রেখাটা এবং এই রেখাটা, এটা বের করতে হবে, ওসি এবং ওডি বের করতে হবে, ঠিক আছে। তৃতীয় যে অংশটা বলছে, প্রথমে আমাদের সমত্রিখণ্ডক বিন্দু সি এবং ডি বের করব, আর সিডি যদি আমরা বের করতে পারি তাহলে ওসি এবং ওডিও বের করতে পারবো, কারণ এই দুটো বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা জানি, যে কোনো দুটো বিন্দুর সংযোগ রেখার সমীকরণ জানি। এখন বুঝছি কি করতে হবে, তারপরে কিভাবে করব সেটা আমরা যাচ্ছি পরে। করতে হবে কি, প্রথমে সমত্রিখণ্ডক বিন্দু 2টা বের করতে হবে, তারপরে মূল বিন্দুর সাথে এটা সংযোগ রেখার সমীকরণ বের করতে হবে। এটা প্রশ্ন বলা আছে, কিভাবে করব সেটাতে আমি যাচ্ছি পরে। কি করতে হবে সেটা কি বুঝছি তোকে? আমরা কি করব সেটা কি বুঝছি? জি স্যার। আমরা সমত্রিখণ্ডক বিন্দু বের করব, অর্থাৎ সি এবং ডি বের করব, তারপরে কি করব, যে ওসি এবং ওডি, এই যে ওই যে ওসি এবং ওডি রেখাটার সমীকরণ আমরা বের করবো। তো এটা বের করার জন্য আমি মুখে বলি আগে, তারপরে আমি দেখাচ্ছি। এটা সি বিন্দুটার স্থানাঙ্ক বা ডি বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করতে পারি কিভাবে? ওই যে আমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত যে সূত্র বললাম, সেই সূত্রগুলো ব্যবহার করে। এখানে অন্তর্বিভক্ত, একটু খেয়াল করো। এবি রেখাটাকে সি বিন্দু, সিটা কি একটা সমত্রিখণ্ডক বিন্দু, তাহলে এবি রেখাটাকে সি বিন্দুটা 1-2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কারণ এই অংশটা 1 আর এই অংশটা 2। আমরা যদি সি বিন্দুর কথা চিন্তা করি, সি বিন্দুটা কি করবে, এবি রেখাটাকে এই অংশটা হলো 1 ভাগ, আর এখান থেকে যে এই অংশটুকু এটা হলো 2 ভাগ, অর্থাৎ এখানে একটা, তার মানে সি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে কিনা, যেহেতু সিটা সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো অন্তর্বিভক্ত সূত্র অনুসারে, ওই যে m1x2 প্লাস m2 x1 m1 প্লাস m2 অন্তর্বিভক্তের যে সূত্রটা প্লাস ধরে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে সিটা যদি পাই তাহলে ডি বিন্দুটা কিন্তু আরো ইজিলি আমরা ডিটাকে আমরা 2 ভাবে বের করতে পারি। একটা হলো ওই যে সিবি এর মধ্যবিন্দু হবে ডি, কারণ এটা তো সমান ভাগ, এই অংশ প্রত্যেকটা সমান, তাহলে এই অংশ আর এই অংশ তো সমান।
তো সেই ক্ষেত্রে আমরা অর্থাৎ ডি বিন্দুটা কি সিবি এর মধ্যবিন্দু, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি তাহলে এটার এক স্থানাঙ্ককে 2 দিয়ে ভাগ করে দুইটাকে এক স্থানাঙ্ক দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা ডি এর এক স্থানাঙ্ক পাবো, ওয়াই স্থানাঙ্ক দুইটা যোগ করে পাবো। তাহলে সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করে ফেলি তাহলে ওসি এবং ওডি রেখার সমীকরণটা আমরা সরাসরি ওই যে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ সেটা ধরে আমরা এটা বের করে ফেলতে পারবো, যেহেতু ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি আর সিটি দ্বারা আমরা বের করে নিব। বুঝা গেছে এটা কিভাবে করব? ডি বিন্দুটাকে আমরা মধ্যবিন্দু ধরে সিবি এর মধ্যবিন্দু ধরে আমরা করতে পারি, আবার করতে পারি ডিটা কিন্তু আবার এবি কে 2-1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেটা ধরে কেউ চাইলে করতে পারো। কারণ ডিটা কি এই অংশটা 2 ভাগ আর এই অংশটা হলো 1 ভাগ, তাহলে ডিটা 2-1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা ধরে যদি কেউ করে কোনো অসুবিধা নাই। আর বুদ্ধিমানের কাজ হলো মধ্যবিন্দু ধরে দ্রুত করা যাবে, এটা ধরলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, সামান্য একটু। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমাদের প্রশ্নটা কিভাবে কি করতে হবে সেটা আমাদের ক্লিয়ার কিনা এখন? কারো কি কোনো আপত্তি আছে? বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, নাই। তারপর আমরা একটু প্রশ্ন সলিউশনটা একটু দেখে নিই। তাহলে প্রথমটা ছিল এবি রেখার ডাল, তা ডালের যে সূত্রটা y - yn y - y2, আমরা এটা ডাল, এটাতে হলো তোমার 2 মান, জাস্ট এই অংশটাতে 2 মান। এরপর বলছে এবি রেখার সমীকরণ, তো এবি রেখার সমীকরণ আমরা x/12 x অক্ষ থেকে 12 অংশ কাটে y অক্ষ থেকে 5 এটা ধরলাম। তো এটাকে একটু করলাম করলাম লসাগু টেনে এটাকে আমরা এইভাবে এই আকারে লিখলাম। তাহলে এটার লম্ব রেখার সমীকরণ না সমান্তরাল বলছে? এটার লম্ব না সমান্তরাল রেখার সমীকরণ? প্রশ্নটা বলছিল সমান্তরাল। সমান্তরাল স্যার, সমান্তরাল। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ আমরা কি লিখবো? আমরা কি লিখবো? এটা সমান্তরাল সরলরেখার সমীকরণ স্যার 5x + 12y + k স্যার 5x + 12y + k = 0 স্যার। গুড, তাহলে 5x + 12y + k = 0। তাহলে আমরা আমরা পাইলাম এই রেখাটা। এখন আরেকটা শর্ত কি দেওয়া আছে যে স্যার মধ্যবর্তী দূরত্ব, তার মানে ওই যে 1 এবং 2 এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? 2 সম্ভবত। 2 স্যার, 2 স্যার। তাহলে এটা মধ্যবর্তী দূরত্ব এখানে আছে -60 আর এখানে হলো k। তুমি -60 বা k এটা বিয়োগ করো আর নিচে হবে √5² + 12 √5² + 12²। হ্যাঁ, তাহলে এটার মান হলো 2। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্বটা আমরা লিখলাম, এটার মান ধরলাম 2, মাইনাসটা রিমুভ করলাম, k এর মান আমরা দুইটা পাবো, একটা প্লাস ধরে একটা মাইনাস ধরে, তাহলে k এর আমরা দুইটা মান পাইলাম। এখন এই k এর মানটা আমরা ওই সমীকরণে আমরা বসাই দিব, বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণটা সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা আমরা দুইটা পেয়ে যাব। তাহলে এটা k এর মানটা বসে আমাদের নির্ণয় সমীকরণ দুইটা হবে, একটা -34 ধরে এটা হবে আর 86 ধরে এটা হবে। ঠিক আছে? আর তৃতীয় অংশ যেটা সেটা হলো এবি বিন্দু দেওয়া আছে, তাহলে ওই যে এবি কে 1:2 অনুপাতে, যেটা আমরা বললাম 1:2 অনুপাতে বিভক্ত করে বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আমাদের সূত্রটা একসাথে যে লিখি, ধরো পি নাম দিছে এখানে, আমরা যেখানে আলাপ করছিলাম সি নাম দিয়েছিলাম, ওই যে m1 x2 m2 x1, m1 হলো এটা 1, m1 x2 হলো এটা m1 x2, m2 হলো এটা 2, এটা হলো m1 আর এটা হলো m2, আর এটা হলো x1 y1, এটা x2 y2। এটা ধরে আমরা সরাসরি এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করে তুমি xy বের করতে পারো, এখানে পরে আমরা এই পি বিন্দুটা স্থানাঙ্ক বের করলাম। ঠিক আছে? এটা মান পাইলো, এটা আমরা নাম দিয়েছিলাম, আমরা যে পড়ছিলাম এটা নাম দিয়েছিলাম সম্ভবত সি, তো এখানে পি দিয়েছে, পি রাখলাম। তারপরে আবার আরেকটা বিন্দু আছে না, ওইটা ওইভাবে বের করছে যে এবি রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করে, সেটা তুমি মধ্যবিন্দু ধরে করতে পারো। তো 2:1 অনুপাতে বিভক্ত করলে সেক্ষেত্রে এটা হলো m1, এটা হলো m1 আর এটা হলো m2, এটা ধরে আমরা ওই কিউ বিন্দু স্থানাঙ্ক বের করলাম। বের করার পরে ধরো এটা পাইলাম, পাওয়ার পরে আমরা ওসি এবং ওডি মানে ওপি এবং ওকিউ এর সমীকরণ বের করতে হবে। তো মূল বিন্দুকে এটা সরাসরি আমরা লিখতে পারি, এটা সূত্রটা হলো y = ওই যে তোমার এটা দেওয়া আছে, তুমি ওই যে দুইটা বিন্দু সংযোগ রেখা আকারে যেটা y - y1 y1 - y2 x - x1 x1 - এটা ধরে করতে পারো, অথবা সরাসরি তুমি এটা করতে পারো। ঠিক আছে? অপি রেখার সমীকরণ এটা কোনটা হলো y1/x1। স্যার অভিব্যক্ত করতে পারবো না স্যার, এটা সূত্র। হ্যাঁ, যেহেতু একটা বিন্দু y - y2 ইত্যাদি করতে পারবো। জি স্যার বলো। যেহেতু একটা এখানে যে বিন্দুটার মধ্যে একটা হলো মূল বিন্দু, তো মূল বিন্দু তুমি সরলরেখার সমীকরণ y = হলো y1/x1
এক্স, এটা দিয়ে সরাসরি আমরা এটা করতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা এটা? আচ্ছা, একটু খেয়াল করো। আমি এটা আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে যদি আমরা দুইটা, এটা সরাসরি আমরা এটা দিলে একটা হলো মূল বিন্দু না, আর একটা বিন্দু দেওয়া আছে, ধরো এরকম আর কি। আমরা এটা হলো মূল বিন্দু, এটা হলো মূল বিন্দু, আর এই বিন্দুটার স্থানাঙ্ক পাইছি 8, আর হলো 5/3 সম্ভবত, আর এটা কত পাইছি বলে দিচ্ছি। তাহলে এই রেখাটা ধরো এটা যদি পি হয়, এটা যদি পি হয় তাহলে ওপি রেখার সমীকরণ, সেক্ষেত্রে আমরা y = y1 বাই, তাহলে এখানে আমাদের সূত্রটা হবে y = 5/3 বাই হলো 8 x, এটা যেটা আসে সেটা হবে এটা মূলবিন্দুগামী সরলরেখা। অথবা তুমি যদি মনে করো যে আমি এটা লোকের সরাসরি দ্রুত করা যাবে, আর তুমি যদি মনে করো না আমি x - x1 x1 - x2 এটা ধরে করব, কোনো অসুবিধা নেই। y1 - y2 ওইটাই আসলে সিম্পলিফাই করে এটা আসে y1 আর y1 - y2 এটা ধরে যদি করো তাহলে এখানে হইলো তোমার এটা x1 y1 ধরো 0, আর এটা ধরো x2 y2, এটা ধরে যদি করো আলটিমেটলি এটাই আসে। ঠিক আছে, যে কোনো একটা ধরে করলে হবে, তবে এটা ধরলে দ্রুত তুমি ওই যে ওইটা করতে পারবে। ঠিক আছে, এটা আমরা দেখলাম হয়ে গেল। তাহলে আমরা ওই যে দুইটা সমীকরণ ওপি আর ওকিউ রেখার সমীকরণ, এই বিন্দুটার স্থানে গেছিল ওই যে 4 আর 10/3, তাহলে এটা দুইটা সমীকরণ, আমরা এই দুইটা সমীকরণ সমদ্বিখণ্ডক রেখার একটা ওপি সমীকরণ লোক এটা, আর ওকিউ সমীকরণ লোক এটা আমরা পাইলাম। এটা হবে না, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, তাহলে এটা আমি তোমাদের এটা, এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। এটা চিত্র নাই, এই প্রশ্নটা তোমরা একটু কত আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দাও। প্রশ্নটা আগে পড়ো, এটা করতে পারবা না দেখো তো একটু, প্রশ্নটা একজন পড়ো তো। স্যার স্যার এবিসি এ এর মান হলো -2 2, বি এর মান 6 -2, সি এর মান 1 3, ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। ক নাম্বার স্যার এ বিন্দুটিকে পুলের স্থানাঙ্কে প্রকাশ করো। খ নাম্বার দেখাও যে ডি ই সমান্তরাল বিসি। ফার্মু স্যার এরপর হলো গ নাম্বার বি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল এ বিন্দুগামী রেখার দূরত্ব নির্ণয় করো। গুড। তো ইজমা, তুমি বলো তো দুইটা রেখা সমান্তরাল এটা আমরা কিভাবে প্রমাণ করব? দুইটা রেখা সমান্তরাল কিনা এটা আমরা কিভাবে করব, প্রমাণ করি কিভাবে, সমান্তরাল কিনা চেক করব কিভাবে? ওই যে দ্বিতীয় যে অংশটা আছে পোলার স্থানাঙ্ক, এটা তো আমরা আলাপ করছি প্রথম প্রশ্নে। এটা দুইটা রেখা সমান্তরাল, এটা স্যার মানে দুইটার ঢাল স্যার যদি সমান হয় স্যার, রাইট, অর্থাৎ ডি রেখা ঢাল আমরা বের করব। যেহেতু ডি বিন্দু স্থানাঙ্ক আমরা জানি যে ডিটা কি এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু আমরা বের করব, আর এটা হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি রেখা ঢাল ওই যে ডি রেখা ঢাল বের করবো আর বিসি রেখা ঢাল বের করবো। ঢাল বের করে ঢাল যদি সমান হয় তাহলে বলবো তারা সমান্তরাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা বের করবো। আর পরের অংশটা বি বিন্দু থেকে বিসি এর সমান্তরাল, তাহলে বিসি এর সমান্তরাল এ বিন্দুগামী রেখার দূরত্ব নির্ণয় করো। এটা পারবো না? জি স্যার পারবো। জি স্যার পারবো স্যার। একটু বুদ্ধি খাটাই করবো, আমি আর বললাম না এটা কি করতে। জি স্যার। তাহলে এটা তোমাদের কাজ হলো, আমি এটা করে দিচ্ছি না। আর দেখি আর একটা আসছে কিনা প্রশ্ন, না এটাই লাস্ট প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন। আমাদের মোটামুটি প্রশ্নের স্ট্যান্ডার্ড আমি এখানে স্টপ করে দিলাম। এটা সিকিউ প্রশ্ন, আমরা 3টা কোয়েশনই আলাপ করলাম। সিকিউ প্রশ্নগুলো মোটামুটি এই স্ট্যান্ডার্ডে থাকে। তো আরো বইয়ে কিছু প্রশ্ন আছে, সেটা আমরা পরবর্তীতে করব। তোমরা এক কাজ করো, তোমরা এই প্রশ্নটা করো, এই প্রশ্নটার সাথে এক্সারসাইজে এরকম আরো কিছু সিকিউ কোয়েশন দেওয়া আছে, নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে। যে তুমি সবগুলা সূত্র এগুলো প্র্যাকটিস করার মানে হলো তোমার সবগুলা সূত্র তোমার মাথায় আছে কিনা, তুমি ঠিকভাবে ইউজ করতে পারো কিনা, সেই দক্ষতাটা যাচাই হবে। আমি প্রশ্ন দিলাম, তোমাদের একটা দিলাম, আমি আরো 2-1টা প্রশ্ন একটু দিয়ে দিই। আমরা যদি
তোমরা এই যে 3-এর 7-এর যে শেষে সিকিউ আছে এবং এমসিকিউ আছে। সিকিউ আছে প্রায় 10-12টা কোয়েশ্চন আছে, বেশি আছে মনে হয় সম্ভবত। ও আমরা এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন করে ফেলছি। তোমরা যেটা করবা একটু খেয়াল করো, পেজ নাম্বার লোক 134 একটু লিখে রাখো। 134 নাম্বার 2, 1 নাম্বারটা আমরা করছি, নাম্বার 2 করব, নাম্বার 3 করব, নাম্বার 4 করব। ঠিক আছে, 2, 3, 4। আর এখন যে প্রশ্নটা দিলাম এটা কত নাম্বার জন্য প্রশ্ন? 20 নাম্বার সম্ভবত, 20 নাম্বার। এখন যেটা করলাম 20 নাম্বার। এটা 20 নাম্বার স্যার, 20 নাম্বার। 20 নাম্বার। তাহলে আমরা 2, 3, 4 এবং 20, এই 2, 3, 4 এবং 20 নাম্বার, এই 4টা কোয়েশ্চন তো আমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আর এগুলা করো। তার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে দেবো। আজকে আমরা এখানে শেষ করে দিই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আজকে মাহিন তো কোনো কথা বললো না। মাহিন ঠিক আছে, ক্লাসকে বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ওই যে হোমওয়ার্ক গুলো করো। এখন হলো মূল কাজ, আমরা যে এতদিন পড়লাম সরলরেখার বিভিন্ন প্রবলেম সলভ করা, সূত্রগুলো আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা সেটা চেক করা যাবে। ওই লোক তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চন গুলো তুমি ঠিকভাবে ইয়া করতে পারছো কিনা। তাহলে আমাদের 4টা প্রশ্ন দিলাম, 4টা প্রশ্ন তোমরা সবাই করবে। ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।